সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সবুজ মিয়া, প্রভাষক, বাংলা, রংপুর সরকারি কলেজ, রংপুর। এই লেকচার সম্পর্কিত যে কোনো বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারবে এই ইমেল ঠিকানায়। আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার দ্বিতীয় অংশে, অর্থাৎ সর্বশেষ অংশে। আমরা প্রথম লেকচারে আলোচনা করেছি এই কবিতার কিছু অংশ। সেখানে আমরা বলেছি যে কবিতা ও সত্যের মধ্যে অভেদ কল্পনার মধ্য দিয়ে তিনি তার পূর্বপুরুষের সংগ্রামী ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ এই বাংলার ভূমিজীবী অনার্য শ্রেণীর মানুষের টিকে থাকা লড়াইয়ের ইতিহাস তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আজ আমরা আলোচনা করব কবিতার দ্বিতীয় অংশ নিয়ে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। যে কথাগুলো কবি এর আগেও বলেছেন, যে কিংবদন্তি হচ্ছে জনশ্রুতি, লোক পরম্পরায় চলে আসা বিভিন্ন ঘটনা। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এই পূর্বপুরুষ আমরা আগেও বলেছি, এই পূর্বপুরুষ হচ্ছে আমাদের সেই শ্রমজীবী মানুষের কথা বলা হচ্ছে, যারা পতিত জমি আবাদ করতেন, পাহাড় অতিক্রান্ত করতেন, অর্থাৎ তাদের পরিশ্রমের কথাগুলোই কবি এখানে তুলে ধরেছেন। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি বলতে বিচলিত স্নেহ অর্থাৎ আপন জনের জন্য উৎকণ্ঠা। তোমরা খেয়াল করো যে মুক্তিযুদ্ধের সময় যে মা তার সন্তানকে যুদ্ধে ঠেলে দিচ্ছে, তুমি যুদ্ধে যাও, স্ত্রী তার স্বামীকে যুদ্ধে পাঠাচ্ছে, এই যে একটা উৎকণ্ঠিত স্নেহ, স্নেহ ভালোবাসা সবই আছে, কিন্তু তারপরও তাদেরকে যেতে দিচ্ছে এবং ওখানে গিয়ে কি হবে, এই যে একটা উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠার কথাই কবি এখানে বোঝাতে চাচ্ছেন। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। যুদ্ধের সময় অনেক মানুষ মারা যায় বা মারা গিয়েছে, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। এখানে সেই অনুষঙ্গগুলোই কবি তুলে ধরছেন, যে এই যুদ্ধের সময় গর্ভবতী মেয়ে থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু মৃত্যুবরণ করছেন। সবার অনুষঙ্গ যেহেতু তুলে নিয়ে আসা সম্ভব নয়, এখানে তিনি প্যাথেটিক কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরছেন। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায় কেন? কারণ ভালোবাসা দিলে মা মরে যায়। তোমরা খেয়াল করো যে 1971 সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হয়, তাহলে মা বলতে এখানে দেখা দেশমাতৃকা। যদি মা তার সন্তানকে অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়ে কাছে আবদ্ধ করে রাখে, তাহলে কিন্তু আমরা আজকের এই স্বাধীন দেশকে স্বাধীন করতে পারতাম না, বা আজকের এই দেশকে পশ্চিম পাকিস্তানিদের কবল থেকে স্বাধীন করতে পারতাম না। তার মানে এই মা, এই দেশমাতৃকা তখন কি হতো? অন্যের দ্বারা শাসিত, শোষিত, নির্যাতিত, লাঞ্ছিত হতো। এই কথাই বলতে বোঝানো হয়েছে যে ভালোবাসা দিলে মা মরে যায়। অর্থাৎ ভালোবাসা দিয়ে কাছে আবদ্ধ করে রাখলে সেই মা মরে যায় বা অন্যের নিয়ন্ত্রণে চলে যায়। যুদ্ধ আসে ভালোবেসে। যুদ্ধ আবার ভালোবেসে কেন আসবে? আসলেই যুদ্ধ ভালোবেসেই আসে। আমরা যদি আমাদের দেশ মাতৃকাকে ভালো না বাসতাম, আমরা সেই সত্যটাকে উপলব্ধি করতে না পারতাম, তাহলে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মতো এই রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতে পারতাম না। তার মানে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবাসার জন্যই কিন্তু আমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছি, যুদ্ধ করেছি এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছি। মায়ের ছেলেরা চলে যায়, কোথায় চলে যায়? যুদ্ধে চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। অর্থাৎ এখানে গর্ভবতী বোন, বিচলিত স্নেহ, ভাইয়ের বিভিন্ন অনুষঙ্গই কিন্তু কবি আমাদের সামনে নিয়ে এসেছেন। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। কারণটা কি? যেটা বললাম, যে যারা সত্যকে অনুধাবন করে
যারা সত্য অনুধাবন করতে পারবে না, হৃদয়ে ধারণ করতে পারবে না, তারা সন্তানের জন্য মরতে পারবে না। এখন আমি আমার সন্তানকে যদি আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখি, তাকে সত্যকে উপলব্ধি করতে না দিই, তাহলে সে কিন্তু নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে না। কিংবা আমি যদি আমার সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য আমি যদি কোনো ঝুঁকি নিতে না পারি, তাহলে কি সে কবিতা শুনতে জানে না, মানে তার মানে সে সত্যকে হৃদয়ে ধারণ করতে পারে না। তাহলে আমরা এই দেশমাতৃকাকে ভালোবাসির জন্যই কিন্তু আমরা যুদ্ধ করেছি, কিংবা যারা যুদ্ধ করেছেন তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই কিন্তু তারা যুদ্ধটা করেছেন, যে ভবিষ্যৎ প্রজন্ম যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। একই ভাবার্থপূর্ণ কথা। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। দেখো, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, তার মানে যে সত্যকে হৃদয়ে ধারণ করতে পারবে না সে কখনো ভালোবেসে কি যুদ্ধেও যেতে পারবে না। কারণ আমি যদি না জানতাম যে পশ্চিম পাকিস্তানিদের দ্বারা আমরা নির্যাতিত, বা তাহলে আমরা যদি এই সত্যটা উপলব্ধি করতে না পারতাম যে পশ্চিম পাকিস্তানিদের দ্বারা আমরা শোষিত, নির্যাতিত, লাঞ্ছিত হচ্ছে, বা এই সত্যটা যদি হৃদয়ে ধারণ করতে না পারতাম, তাহলে কিন্তু আমরা যুদ্ধে যেতে পারতাম না। সে কথাই বলছে, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না কোনো শক্তি আছে, যেটার কোনো একটা বিষয়ের স্পর্শে আসার পরে সেটা স্ফূর্তি হয় বা স্ফুরণ ঘটে। তাহলে সূর্যকে বলা হয় যাবতীয় শক্তির উৎস। তাহলে আমরা এই শক্তির তেজ থেকে কিন্তু অনেক কিছু সৃষ্টি হয়। তাহলে আমরা যদি আমাদের ভিতরের তেজটাকে ধারণ করতে না পারি বা স্ফুরণ ঘটাতে না পারি, তাহলে কিন্তু আমরা কোনো কাজে অগ্রসর হতে পারবো না। যে কবিতা শুনতে জানে না, একই কথা, অর্থাৎ যে সত্যটাকে আমরা হৃদয়ে ধারণ করতে পারবো না, আর যদি সেই সত্যটাকে ধারণ করা এবং সেটার যদি আমরা স্ফুরণ ঘটাতে না পারি, তাহলে কি আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কবির অর্থাৎ আমাদের পূর্বপুরুষ, তাদের কথা বলছেন। তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, মানে তাদের পিঠে আঘাতের চিহ্ন ছিল। কারণ আমরা দেখি যে ব্রিটিশরা যখন নীল চাষ করতো, আমাদেরকে বা আমাদের পূর্বপুরুষদের বাধ্য করতো নীল চাষ করার জন্য। তাহলে যদি নীল চাষে তারা না যেত, তাহলে তাদেরকে অমানসিক নির্যাতন করা হতো। সেটাই বলছে যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, অর্থাৎ আঘাতের চিহ্ন ছিল, কারণ তিনি ক্রীতদাস ছিলেন। তার কারণটা কি? তিনি ক্রীতদাস ছিলেন, অন্যের অধীন ছিলেন। এই যে ভাবার্থগুলো, এই ভাবার্থগুলি কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে কিন্তু তার এই যে অনুপ্রেরণাগুলো, তার যে কথাগুলো বলছেন। যে কর্ষণ করে শস্যের ভান্ডার, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে। এই যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। এই কয়েকটা লাইনের ভাবার্থ হলো, যে পরিশ্রম করবে সে কোনো না কোনো ভাবেই সে সমৃদ্ধ হবে। যে কর্ষণ করে, যারা শ্রমজীবী মানুষ, তারা যদি জমি চাষ না করে, তাহলে কিন্তু শস্যের ভান্ডার তাকে, সে কিন্তু শস্য পাবে না। তার মানে যে পরিশ্রম করবে, যে মাটি কর্ষণ করবে, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ, অর্থাৎ সে শস্য পাবে। যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। অর্থাৎ পরিশ্রম করলে তারা ফল পাবে। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। এখন আমরা অস্ত্র, এই অস্ত্র কোথা থেকে তৈরি হয়? তাহলে আমরা দেখা যায় একটা লৌহ খণ্ডকে যদি আমরা কামার কামার যারা, তাদের দিকে তোমরা তাকালে খেয়াল করবা, যেটা লৌহ খণ্ডকে গরম করে তারা বিভিন্ন ধরনের আকৃতি দিতে পারে, এবং সেটা অস্ত্র বা বিভিন্ন ধরনের জিনিসের আকৃতি দিতে পারে। তাহলে আমরা যদি সেই লৌহ খণ্ডটাকে প্রজ্বলিত নাই করি, তাহলে আমরা তাকে আকার দিব কিভাবে? এটাই বলছে, যে পরিশ্রম করবে, যে কামার ওই লৌহ খণ্ডটাকে আগুনে পোড়ায়, সেই কিন্তু সেটাকে বিভিন্ন ধরনের শেপ বা বিভিন্ন অস্ত্রের শেপ দিতে পারে। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে, অর্থাৎ পরিশ্রম করলে সে অবশ্যই তার ফলটা ভোগ করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, দীর্ঘ বলতে এখানে বাঙালিদের বোঝানো হচ্ছে,
অলস শ্রেণীর মানুষদের বোঝানো হচ্ছে। আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো স্ত্রী, কারো আপনজন, সেই কথাগুলোই বলছে। যে বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতা। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। এখন তোমরা খেয়াল করো, এখানে কিন্তু কবিতার অনেকগুলো কবি সংজ্ঞা দিয়েছেন যে কবিতা কি। হয়তো তোমার এমসিকিউ যখন আসবে এরকম একটা লাইন তুলে দেওয়া থাকতে পারে, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কি, এবার প্রশ্ন থাকতে পারে। তাহলে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, তার মানে আমরা যখন যুদ্ধ করি মানুষ মনে ধ্বংসাত্মক, কিন্তু এই যুদ্ধের পরে যে একটা অনিবার্য সুন্দর বা একটা অতীন্দ্রিয় যে ভালো লাগা বা যে একটা স্বাধীনতা আসবে, সেটার কিন্তু মূল্য কম নয়। আমরা দেখো যে 1971 সালে যুদ্ধ হয় বা 1952 সালে ভাষা আন্দোলন হয়, তাহলে এই যুদ্ধের পরেই কিন্তু কি একটা আমরা মায়ের ভাষা পেয়েছি, আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই কারণে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, অর্থাৎ যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু অনেক সুন্দর কিছু অর্জন করা সম্ভব। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, মানে যে স্বাধীনভাবে স্বাধীনভাবে কথা বলা, এই কথা বলাটাও, কথা বলা কেন, তাহলে আমাদের পশ্চিম পাকিস্তান আমাদের বাকরুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আমরা সেটা করিনি। আমাদের মায়ের মুখের ভাষাটা তারা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আমরা প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি, যুদ্ধ করেছি, যার বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা। তাহলে এই কারণে বলছি যে সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। তাহলে এই স্বাধীনতার কারণে কিন্তু আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে গান গাইতে পারি, আরো অনেক কিছু আমরা স্বাধীনভাবে করতে পারি, যেটা পরাধীন অবস্থায় আমরা করতে পারতাম না। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, রক্ত জবার মতো, কারণ আমাদের পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তাদের আঘাতের চিহ্ন ছিল, কিন্তু তারা কখনো দমে যায়নি, তারা প্রতিরোধ প্রতিবাদ করেই গিয়েছে। এটাই বলছি যে রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করি, প্রতিবাদ করি, সেটাও কিন্তু কবিতা। অর্থাৎ সত্যকে হৃদয়ে ধারণ করে সেই অনুযায়ী কাজ করা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? কার মতো? আমি আমার পূর্বপুরুষের মতো কবিতার কথা, অর্থাৎ সত্য কথা বলতে পারবো কিনা। তোমরা এখন খেয়াল করো যে আমাদের বর্তমান সময়ে মানে তেলবাজ বিভিন্ন ধরনের মানুষই কিন্তু আমাদের সংসার পরিপূর্ণ, তারা কিন্তু দেখা যায় অনেক সময় অন্যায়ের কাছে মাথা নত করে, নিজের সততাকে তারা বিক্রি করে। সেই কারণে কবি বলছেন যে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, তার মানে আমরা কি আমাদের পূর্বপুরুষের মতো সত্য কথা বলতে পারবো, এবং এইরকম পরিশ্রমী, এইরকম আমরা অভ্যুত্থান বা প্রতিরোধের কথা বলতে পারবো এবং প্রতিরোধ করতে পারবো কি না। তার কারণ দেখ 1971 সালে যুদ্ধের সময় একদল ছিলেন মুক্তিযোদ্ধা যারা দেশকে ভালোবেসে যুদ্ধ করছেন, আবার এই জনগোষ্ঠীর মধ্যে একদল ছিলেন আল বদর আল শামস কিংবা রাজাকারের মতো মানুষজন। তারা কিন্তু এই সত্যটাকে হৃদয়ে ধারণ তো করেনি, বোঝার পরেও তারা কিন্তু সেই কাজটা সঠিকভাবে করেনি, দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। তার কথাই বলছে যে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, মানে আমাদের পূর্বপুরুষের মতো সত্য হৃদয়ে ধারণ করে সেই অনুযায়ী কাজ করতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? তাহলে এই দেখো যে আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো, নিজের অধিকার আদায়ের কথা বলতে পারবো? এই যে কিছু প্রশ্ন কবি রেখে গেলেন, তাহলে এই কবিতাটার দুটো অংশ যদি তোমরা একত্রে শোনো, তাহলে এই কবিতাটা সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা পাবে বলে আমার বিশ্বাস। তারপর যদি এই কবিতা সম্পর্কে বা আমি যে কথাগুলো বললাম, যদি এই কথাগুলো তোমরা বুঝতে না পারো, তাহলে আমার স্ক্রিনে প্রদর্শিত মেইলে তোমরা যোগাযোগ করবে, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। তা আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামীতে কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।